নমস্কার, ঠিক সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আমরা দেখেছি গত বছর বিহারের ভোটের আগে বিহারের জন্য বিপুল ঘোষণা কেন্দ্রীয় বাজেটে, আর কয়েক মাস পর তো বাংলায় বিধানসভা নির্বাচন। তবে বাংলার জন্য আমরা কি দেখলাম, এবারের কেন্দ্রীয় বাজেটে সেরকম কোনো ঘোষণা নেই। এই জায়গা থেকেই তৃণমূল কটাক্ষ করে বলছে বাংলায় জিততে পারবে না বলেই বাংলার জন্য তেমন কোনো ঘোষণা নেই কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে। পাল্টা বিজেপির তরফ থেকে কি দাবি করা হচ্ছে, এটা দেশের বাজেট, ভোটের বাজেট নয়। For Bengal, what they have given? Nothing. Talking big কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট। যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। 2021 के बाद से बीजेपी के सरकार जिस तरीके से बंगालियों को अत्याचार किया है, क्योंकि इनको पता है बंगाल में खर्चा भी करेंगे तो हारेंगे। We will ensure that technology is brought in to benefit the common man, ease of doing living or for his business to prosper or for farmers for greater productivity, above all with all this inclusive development. So these are the side for Vikasit Bharat and making sure Sabka Vikas hoega. আর কমাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে মোদী সরকারের বাজেট। ভোটমুখী বাংলার জন্য বিশেষ কি থাকবে সেদিকেই নজর ছিল। কেন্দ্রের বাজেটে বাংলার প্রাপ্তি মূলত তিনটি: ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর, শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই স্পিড রেল করিডোর, দুর্গাপুরে উন্নত মানের শিল্প করিডোর। Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. We will develop 7 high-speed rail corridors: Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. Propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purnia states, and the provision of 4,000 e-buses. অনেকেই ভোটের আগে বাংলার প্রাপ্তির সঙ্গে বিহারের তুলনা টানছেন। গত বছর 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারামন যখন বাজেট পড়তে সংসদে ঢুকছেন, তখন তার পরনে বিহারের মধুবনী শাড়ি। বাজেট ভাষণেও বারবার উঠে আসে বিহারের কথা। মাখনা বোর্ড, পূর্বোদয় যোজনায় গবেষণা কেন্দ্র, বিমানবন্দর, মিথিলাঞ্চলে কোসি সংযুক্তিকরণ। গত বছর ভোটের আগে বিহারের জন্য কল্পতরু, কিন্তু এবছর ভোটের আগে বাংলার জন্য সেরকম ঘোষণা কোথায়? 2025 সালের বাজেটের সময় সামনে বিহার নির্বাচন বলে বিহারকে কেন্দ্র করে যতগুলি নতুন ঘোষণা, নতুন প্রস্তাব দেওয়া হয়েছিল, বাংলার ক্ষেত্রে 26 সালে সেগুলো নেই। বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি। এর একটাই কারণ, বিজেপি জানে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে বিপুলভাবে এবং বিজেপি ভয়াবহ হারের মুখোমুখি হতে চলেছে। সেই রিপোর্ট পাওয়ার পর তারা বাংলার জন্য কিছু দেয়নি। বিহারে আমাদের সরকার ছিল, ঘোষণা করলে সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা আছে। বাংলায় তো ঘোষণা করে কোনো লাভও নেই। আমাদের সরকার যখন তৈরি হবে তখন বাংলার জন্য আলাদা বাজেট হবে। এই সরকার থাকবে না বলে আগামী দিনে হবে। একের পর এক আমরা দেখে এরকম শিখেছি, এখানে কিছুই করার নেই পশ্চিমবঙ্গে। নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে চড়ালেন সুর। তিনি দাবি করলেন এই বাজেট শুধুই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। ये बजट वर्तमान के सपनों को साकार करता है।
টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। ये बजट 2047 के विकसित भारत की हमारी ऊंची उड़ान का मजबूत आधार है। Totally it's a directionless, visionless, missionless, actionless, economy is derailed. इस बजट में मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, the federal sector, all is being vanished. তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। নরেন্দ্র মোদীর দাবি এই বাজেট আগামীর দিশা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এবারের বাজেট দিশাহীন। This financial budget, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed. Anti-women, anti-poor, anti-farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. Education subsidy declined. Social security subsidy declined. Fertilizer subsidy declines. It is totally garbage of lies. They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, the federal sector, all is being vanished. Only talking too much and less work. Use some jugglery of words. Total tai মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। For Bengal, what they have given? Nothing. Talking big, কিছু দেয়নি। যে ফেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ I placed the budget. That is not there, pending about these 15 years. Regarding 3 corridors they announced, we have already announced 6 economic corridors. So what they said about 3 corridors, that is absolutely a garbage of lies. Blatant lies. It is already on process and we have started working there. And already we will see that in Jungle Mahal, Jungle Sundari project in Purulia, for this economic corridor, 72,000 crores are going to be invested. They have not given a single paisa to Bengal. নিউজ 18 বাংলা। এবছর পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সহ 5 রাজ্যে বিধানসভা ভোট। আমরা আজকে কি দেখলাম? কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে তামিলনাড়ুর কাঞ্জিভারাম শাড়ি পরে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যদি বাংলার দিকে নজর রাখি, বাংলার জন্য তেমন কোনো ঘোষণা নেই, বাংলার শাড়িও পরলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই জায়গা থেকে অনেকেরই প্রশ্ন, এটা কি কৌশলে কোনো বার্তা? কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে রবিবার নবম বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। এদিন অর্থমন্ত্রীর পরনে ছিল মেরুন রঙের কাঞ্জিভারাম, তাতে সোনালী জরির কাজ। 2025 সালে বিহারে ছিল বিধানসভা ভোট। ভোটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময় পরেছিলেন বিহারের মধুবনী শাড়ি। এবছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ 5 রাজ্যে বিধানসভার লড়াই। তার আগে কেন্দ্রের বাজেট। এবার নির্মলা পরলেন তামিলনাড়ুর ঐতিহ্যবাহী কাঞ্জিভারাম শাড়ি। এতেই অনেকের প্রশ্ন, ভোট তো বাংলাতেও, কিন্তু বাংলার তাঁত বা অন্য কোনো শাড়ি তো পরলেন না নির্মলা। এটা কি কৌশলের বার্তা? আমি প্রথমত তো এটা মনে করি না যে যে রাজ্যের ভোট আমার সেই রাজ্যের শাড়ি পরতে হবে। এটা মনে হয় যে তার থেকে বেটার তামিলনাড়ুর শাড়ি উনি পরেছেন, কিন্তু প্রকল্প আর সুবিধে আর বরাদ্দ বেশি করে পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে। 2019 সাল থেকে বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন। এ নিয়ে টানা 9 বার, এক একবার এক এক রকম শাড়িতে। 2019 সালে প্রথম বাজেট পেশ পরেছিলেন অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরি শাড়ি।
করোনার সময় 2020 সালে গাঢ় সোনালী রঙের শাড়িতে বাজেট পেশ করেন নির্মলা। অনেকের মতে এই রং ছিল নতুন শুরু আর আশার প্রতীক। 2021 সালে পরেছিলেন তেলেঙ্গানার পচমপল্লী শাড়ি। দু 2022 সালে ওড়িশার বোমকাই শাড়ি। কর্ণাটকের বিখ্যাত কাসুটির কাজ করা শাড়ি পরে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। 2024 সালে দুবার বাজেট পেশ হয়, একবার লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট, আরেকবার ভোটের পরে। প্রথমবার কাঁথা স্টিচের নীল শাড়ি, পরের বার সিল্কের শাড়ি। দু 2025 সালে বিহার ভোটের আগে পরেছিলেন বিহারের বিখ্যাত মধুবনী শাড়ি। আর এবার তামিলনাড়ুর বিখ্যাত কাঞ্জিভারাম। অর্থমন্ত্রী নির্মলা সীতারামজি অত্যন্ত একজন ডিগনিফাইড ভারতীয় মহিলা, এবং তিনি যে শাড়িগুলো পরেন প্রত্যেকটি শাড়ি আমাদের তাঁত শিল্প বা তাঁতিদের যে আমাদের যে ক্রাফট, যে আর্ট, সেটাকে উনি তুলে ধরেন। বিহার ইলেকশনের সময় বাজেটে যদি উনি মধুবনী শাড়ি পরে থাকেন, আর এবারে তামিলনাড়ুর ভোট, কেরালার ভোট এবং পশ্চিমবঙ্গের ভোট, যেখানে আমাদের 3টে রাজ্যে যেখানে সরকার নেই, সেখানে যদি উনি তামিলনাড়ুর শাড়ি পরে থাকেন, আমার মনে হয় যে এটা ওনার পছন্দের বিষয়। নিউজ 18 বাংলা। চাকরি কিভাবে হবে, রোজগার কিভাবে বাড়বে? মোদী সরকারের এই বাজেটে কর্মসংস্থান নিয়ে তো কোনো দিশাই নেই, এমনই অভিযোগ করছেন বিরোধীরা। বিজেপি অবশ্যই অভিযোগ মানতে নারাজ। ভারতের জনসংখ্যার বড় অংশই যুব সম্প্রদায়ের, ফলে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন কর্মসংস্থান বড় মাথা ব্যথা। তাই বাজেটের আগে প্রতিবারই কৌতূহল থাকে কর্মসংস্থান নিয়ে এবার কি আছে বাজেটে। বিরোধীদের দাবি, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে একগুচ্ছ ঘোষণা থাকলে চাকরি বা কর্মসংস্থান কিভাবে হবে তার কোনো দিশা নেই মোদী সরকারের এবারের বাজেটে। বাজেটে অবশ্য একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যার মধ্যে অন্যতম ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ। এই খাতে 10,000 কোটি টাকার গ্রোথ ফান্ড বরাদ্দ করা হয়েছে। ছোট ব্যবসায়ীদের উৎসাহ দিতে আরও 2,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা রয়েছে বাজেটে। যুব সমাজকে চাকরিযোগ্য করে তুলতে হাই পাওয়ার্ড কমিটি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। তৈরি করা হবে ন্যাশনাল ডিজিটাল নলেজ গ্রিড। অর্থনীতিবিদদের মতে এই উদ্যোগে মূলত দুটি উপায়ে রোজগারের পথ দেখানো হয়েছে, একটি বেসরকারি, অন্যটি স্বনির্ভর। সরাসরি চাকরির কোনো দিশা নেই। সরকারের একটা প্রতিশ্রুতি ছিল যে বছরে 2 কোটি করে চাকরি দেওয়া হবে। আমি বলবো এই বাজেট থেকে সেরকম কোনো দিশা দেখা গেল না। আজকের দিনে যারা যুব সমাজ, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে সরকারের কোনো প্রতিশ্রুতি আছে কিনা। জিনিসপত্রের চাহিদাটাকে সরকার যতক্ষণ না বাড়াতে পারবেন ততদিন নতুন করে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ কিন্তু সেই অর্থে বাড়বে না, এবং বেসরকারি ক্ষেত্রে মানুষের চাকরি পাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এটাকে আমি নেগেটিভ ওয়েতেই দেখছি। আর যুব সমাজে কর্মসংস্থান হয় না, কোনো পরীক্ষা ব্যবস্থা নেই, পরীক্ষা হলে সেটা রেজাল্ট বেরোতেও কোনো রেজাল্ট বেরোয় না, মানে পুরোটাই নেগেটিভে চলছে। করোনার সময় দেশে বেকারত্ব চরমে পৌঁছেছিল। কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী 2020-21 অর্থবর্ষে দেশে বেকারত্বের হার ছিল 8%। যদিও পরে পরিস্থিতি বদলায়। 2024 সালে বেকারত্বের হার 3.2% নেমে আসে, কিন্তু 2025-এর রিপোর্ট ফের উদ্বেগ বাড়িয়েছে। 2025-এর জুনের রিপোর্টে বেকারত্বের হার 5.6%। বিরোধীদের দাবি, এই অবস্থাতেও কর্মসংস্থান নিয়ে আশার আলো দেখাতে পারল না মোদী সরকারের বাজেট। সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন, কর্মহীন যুব সমাজ এই বাজেটে উপেক্ষিত।
युवकों को रोजगार कैसे मिलेगा, एम्प्लॉयमेंट कैसे क्रिएट होगा या किस दिशा में एम्प्लॉयमेंट क्रिएट हो सकता है, उसको लेके कॉन्क्रीट कोई चर्चा नहीं है, कोई मेंशन नहीं है इस बजट में। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়। In Viksit Bharat Young Leaders Dialogue 2026, several innovative ideas were shared with our Prime Minister, which have inspired many of the proposals, making this a unique युवा शक्ति ड्रिवन बजट। क्रिएटर्स इकोनॉमी, ऑरेंज इकोनॉमी में 15,000 हाई स्कूल्स और 500 कॉलेजेस में क्रिएटर्स लैब्स बनेंगी। इससे 20 लाख एम्प्लॉयमेंट क्रिएट होगा। मेटी में, आईटी में और जीसीसी में और इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में मिला के करीब 1 करोड़ का एम्प्लॉयमेंट। आज के अनाउंसमेंट से ये 1 करोड़ का एम्प्लॉयमेंट बहुत सिग्निफिकेंटली बढ़ेगा। নিউজ 18 বাংলা। দেশের মোট চা উৎপাদনের কম করে 55 থেকে 60% আসে ছোট ছোট চা বাগান থেকে, যার সঙ্গে সরাসরি যুক্ত কারা? জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, সেখানকার কয়েক লক্ষ মানুষ সরাসরি অর্থাৎ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যুক্ত। আজকের কেন্দ্রীয় বাজেটের পর তারা কিভাবে দেখছেন, তারা কতটা হতাশার মধ্যে রয়েছেন বা তারা কি ভাবছেন? কারণ আমরা দেখেছি যে এর আগেও একাধিকবার আশ্বাস পাওয়া গেলেও বাজেটে উত্তরবঙ্গের চা শিল্পের উন্নয়নে একটি কথাও খরচ করা হয়নি বলে অভিযোগ। শান্তনু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি শান্তনুর কাছে যাব। শান্তনু, আজকের কেন্দ্রীয় বাজেটের পর উত্তরবঙ্গের চা মহল, চা শিল্পের সঙ্গে যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িত, তারা কি বলছেন, তারা কিভাবে দেখছেন? তারা কিন্তু একটি কথা বলছেন, তারা কার্যত হতাশ, কারণ তারা আশাবাদী ছিলেন অন্তত এই বাজেটে কিন্তু চা শিল্পের কথা বলা হবে এবং চা শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো কেন্দ্র সরকার বাজেটে বরাদ্দ রাখবে। কারণ এর আগে 1000 কোটি টাকা বরাদ্দ করা হবে বলে কিন্তু আশার আলো শুনিয়েছিল কেন্দ্র সরকার, কিন্তু সেই বরাদ্দের একটি টাকাও কিন্তু উত্তরবঙ্গের চা শিল্পের উন্নয়নে খরচ হয়নি। স্বাভাবিকভাবে সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই হয়তো কল্পতরু হয়ে এই বাজেটে চা শিল্পের জন্য অন্তত ঘোষণা হবে, তেমনটাই মনে করেছিলেন চা শিল্পের সঙ্গে যুক্ত যেরকম মালিক পক্ষ রয়েছেন, শ্রমিকরাও। অন্যদিকে যে ছোট চা বাগানগুলো রয়েছে তারাও কিন্তু প্রত্যাশার পারদ তাদের চড়ছিল। তারা ভেবেছিলেন হয়তো তাদের যে ক্ষুদ্র চা বাগান এবং ক্ষুদ্র চা শিল্প যা বড় চা বাগানের সঙ্গে যুক্ত হয়ে আজ দেশের উৎপাদনের সঙ্গে তারা একেবারে পাল্লা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য হয়তো ভাববে কেন্দ্র সরকার। তারা কিন্তু কিছুদিন আগে একটা মেমোরেন্ডাম পাঠিয়ে কেন্দ্র বাণিজ্য মন্ত্রকের কাছে পাঠিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে যেহেতু তারা ছোট আকারে চাষ করে থাকেন এবং তাদের সমস্ত উৎপাদন কিন্তু সমস্ত চায়ের শিল্পের সঙ্গে যুক্ত, সেই কারণে তাদেরকে চা চাষি তকমা দেওয়া হোক, অর্থাৎ যাতে চা চাষি সাহায্য, যারা চাষিদেরকে যে ধরনের সাহায্য দিয়ে থাকে সরকার, সেই সাহায্যটুকু তারা যাতে পেয়ে থাকেন, তাহলে তাদের যে ক্ষুদ্র চা বাগান রয়েছে সেই চা বাগানের চাষাবাদ থেকে শুরু করে তাদের যে অর্থনীতি রয়েছে তা অনেকটাই সমৃদ্ধ হবে। এমনটা ভেবেই কিন্তু তারা একটা মেমোরেন্ডাম পাঠিয়েছিলেন এবং আশাবাদী ছিলেন হয়তো কেন্দ্রীয় সরকার তাদের বাজেটে সেই প্রতিফলন দেখা যাবে। কিন্তু দেখা গেল যেরকম বড় চা শিল্পের সঙ্গে যুক্ত যারা বাগান মালিকরা, শ্রমিকরা যেরকম হতাশ হয়েছেন, একই সঙ্গে যে প্রায় কয়েক লক্ষ যে ছোট চা বাগানের মালিক রয়েছেন যারা ছোট ছোট আকারে চা চাষ করে থাকেন এবং সামগ্রিক উৎপাদনের সাথে যারা যুক্ত, তারাও কিন্তু হতাশ। একদিকে তাদের চা বাগান এবং চা বাগানের ক্ষেত্রে যে সকল চাষাবাদের ক্ষেত্রে যে সকল সুযোগ সুবিধা অন্যান্য ক্ষেত্রে পেয়ে থাকেন, সেই সুযোগ সুবিধা যেরকম তারা পেলেন না, পাশাপাশি তাদের উন্নয়নে, মান উন্নয়নে চা শিল্পের কোনো রকম বরাদ্দও কিন্তু কেন্দ্রীয় বাজেটে দেখা গেল না। তার ফলে বড় বাগানের সঙ্গে ছোট বাগানের বা ছোট চা চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও কিন্তু যথারীতি হতাশ হয়েছেন। তারা কিন্তু যে যতটা আশাবাদী ছিলেন ততটাই কিন্তু হতাশ হলেন। তার কারণ হচ্ছে এই কেন্দ্রীয় বাজেটে কোনো রকমই প্রতিফলন থাকলো না চা বাগানের ক্ষেত্রে বা চা শিল্পের সঙ্গে। তার জন্যই হতাশ উত্তরবঙ্গের চা মহল। ধন্যবাদ শান্তনু। তো আমরা খুব আশা করেছিলাম যে অ্যাটলিস্ট কেন্দ্রীয় বাজেটে মাননীয় অর্থমন্ত্রী চা শিল্পের জন্য কিছু একটা প্যাকেজ ঘোষণা করবেন। দার্জিলিং আমাদের একটা বড় ব্র্যান্ড একটা, এবং দার্জিলিং প্যাকেজ, সেই দার্জিলিং প্যাকেজের জন্য কিন্তু রিভাইভাল প্যাকেজও কিছু নেই। কিছু ইনসেন্টিভ দেওয়া হবে পার্টিকুলারলি চা শিল্পের জন্য, সেটাও নেই। আমরা বলি না চায় পিও মাস্ট জিও, তো আমরা যারা চা চাষি বা চা শিল্প যুক্ত, আমরা কিন্তু খুবই হতাশাগ্রস্ত এবং আমরা খুব বুড়া অক্তের মধ্যে দিয়ে আমরা যাব বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি।
কলকাতায় মেট্রোয় বাজেট প্রস্তাব। এয়ারপোর্ট বারাসাত ইয়েলো লাইন তার জন্য বরাদ্দ করা হয়েছে 2,886 কোটি টাকা। আর কোন কোন খাতে কত কোটি টাকা বরাদ্দ জানবো বিস্তারিত। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কোন কোন খাতে আজ এই কলকাতায় যে মেট্রোর বাজেট প্রস্তাব করা হয়েছে, কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? দেখো, কলকাতাতে মেট্রোর প্রধান যে দুটো কাজ চলছে, একটি হচ্ছে অরেঞ্জ লাইনের আর একটি হচ্ছে পার্পল লাইনের। তুমি ইয়েলো লাইনের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছো। গড়িয়া থেকে এয়ারপোর্টগামী মেট্রোর ক্ষেত্রে 705.50 কোটি টাকা এবং জোকা থেকে বিবাদীবাদের জন্য 906.60 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়া গ্রিন লাইনের হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো চললেও আগামী দিনে হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি এবং অন্যদিকে হচ্ছে সেটি যাওয়ার কথা রয়েছে হচ্ছে হলদিরাম পর্যন্ত, তার জন্য 529 কোটি টাকা দেওয়া হয়েছে প্রস্তাবে। এবং যেহেতু ইয়েলো লাইনের ক্ষেত্রে বারাসাতে কারশেড তৈরি করতে হবে এবং অনেকটা কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে, জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজ বাকি রয়েছে, তার জন্য তাকে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন প্রজেক্টের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং তার জন্য এই বারাসাত পর্যন্ত অংশের ক্ষেত্রে কাজের জন্য 2,886 কোটি টাকা প্রস্তাবে রাখা হয়েছে বলে কলকাতা মেট্রো রেল সূত্রে খবর। বেশ, ভোটমুখী বাংলায় একাধিক রেলের নতুন প্রকল্পের নতুন রুটের উদ্বোধনের জন্য একটা আমরা জানি যে কোথাও না কোথাও অনুমোদন দিয়েছে রেল। এই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর দাবি, তিনি দাবি করছেন যে এই নিয়ে রেলমন্ত্রী চিঠিও দিয়েছেন তাকে। এই জায়গা থেকেই জল্পনা যে তাহলে কি এই প্রকল্পগুলোকেই হাতিয়ার করে এবারের ভোটে লড়বেন পদ্ম শিবির, এই নিয়ে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে একাধিক প্রকল্পের ঘোষণা এবং নতুন রুটের অনুমোদন দিয়েছে রেল। এই যে নতুন করিডোর, ফ্রেট করিডোর, এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় কবে করে রেখেছেন, শুরু করে দিয়ে গেছেন, পরিকল্পনা করেছেন, অর্থ বরাদ্দ করেছেন। এরা কি ঘুমাচ্ছিল? বাংলায় রেল বিপ্লব কাকে বলে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, লোকের মুখে মুখে প্রচার হয়েছিল যে বালুরঘাট-হিলি রেল প্রকল্প হবে। সেই রেল প্রকল্প এখন নরেন্দ্র মোদী সরকার করছে। প্রত্যেকটি পেন্ডিং প্রজেক্টকে মাননীয় রেলমন্ত্রী ওপেন করেছে, যেগুলো কেপ্ট ইন অ্যাবায়েন্স চলে গেছিল। নতুন রুট, নতুন প্রকল্প, যেমন পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং এগরার মধ্যে নতুন রেল লাইন, নন্দকুমার বলাইপন্ডা, নন্দীগ্রাম কেন্দামারি, পূর্ব বর্ধমানের বোয়াইচন্ডী এবং হুগলির আরামবাগ, পূর্ব বর্ধমানের বোয়াইচন্ডী এবং পূর্ব বর্ধমানের খানা, বাঁকুড়া এবং পুরুলিয়ার হুড়া, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং ডালখোলার মধ্যে নতুন রেল লাইন, রায়গঞ্জ ইটাহার হয়ে মালদার গাজল পর্যন্ত নতুন ট্রেন রুট। এছাড়াও একাধিক নতুন রেল লাইনের জন্য জমি মাপজোকের অনুমোদন দিয়েছে রেল। উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা মিলিয়ে 4টি নতুন প্রকল্পেও সবুজ সংকেত দিয়েছে। এ নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্পের ছাড়পত্র দেওয়া হয়েছে বলে তাকে চিঠি দিয়ে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাগদা বনগাঁ রেল লাইনের স্যাংশন, বনগাঁ টু পোড়ামহিষতলা রেল স্যাংশন করার জন্য, আর বিভিন্ন সাবওয়ে নিয়ে এগুলো নিয়ে রেল মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব জি চিঠি পাঠিয়েছেন আমার কাছে যে এটা নিয়ে আমরা স্যাংশন করিয়ে দিলাম। এখন স্টেট গভর্নমেন্ট যদি অধিগ্রহণ করে দেয় জমি, তাহলে আমরা করতে পারবো। এইসব রেল প্রকল্প নিয়ে প্রচারে ঝাঁপাতে চাইছে বিজেপি। এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। কোনো কাজই তো রেলের দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকার হঠাৎ বাংলায় দু একটা রেলের গল্প বলেছেন। এই যে নতুন করিডোর, ফ্রেট করিডোর, এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় কবে করে রেখেছেন, শুরু করে দিয়ে গেছেন, পরিকল্পনা করেছেন, অর্থ বরাদ্দ করেছেন। এরা কি ঘুমাচ্ছিল? এই যে ভয়ঙ্কর পরিস্থিতিতে রেল গিয়েছে, তো সেখানে দু একটা লোক দেখানো অ্যানাউন্সমেন্ট করে কি হবে? বাংলায় রেল বিপ্লব কাকে বলে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। কাজ তো হয়, আমাদের সরকারের সময় হয়, এটুকু আমি বলতে পারি। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, লোকের মুখে মুখে প্রচার হয়েছিল যে বালুরঘাট-হিলি রেল প্রকল্প হবে। সেই রেল প্রকল্প এখন নরেন্দ্র মোদী সরকার করছে। পশ্চিমবঙ্গের এত প্রান্তিক জায়গা, দক্ষিণ দিনাজপুর জেলা, বেঙ্গালুরু ট্রেন আছে আমাদের যাওয়ার, কলকাতা যাওয়ার ডেলি ট্রেন আছে, দিল্লির ডেলি ট্রেন আছে। আমরা কিন্তু ভাবতে পারিনি এটা আমাদের আমলে হয়েছে। প্রত্যেকটি পেন্ডিং প্রজেক্টকে মাননীয় রেলমন্ত্রী ওপেন করেছেন, যেগুলো কেপ্ট ইন অ্যাবায়েন্স চলে গেছিল। নিউজ 18 বাংলা।
আর আজকের কেন্দ্রীয় বাজেটে দাম কমলো 17 ক্যান্সারের ওষুধের, পাশাপাশি দাম কমলো ব্লাড সুগার, ডায়াবেটিসের ওষুধেও কর ছাড়, বিরল রোগের 7টি ওষুধের দাম কমলো। To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. ওষুধের দাম কমায় খুশি আম জনতা। দাম কমলে মধ্যবিত্তের সুবিধা হবে তো, কেন ওষুধে যা দাম গরিবরাও তো খেতে পাচ্ছে না, কমলে অনেক ভালো। জানি না, আজকেই নিয়েছি, যা যা দিতাম আগে ওই দিচ্ছি। আগামী দিনে কমবে দাম, কমলে ভালোই তো। কতটা সুবিধে পাবেন, কারণ ওষুধটা এখন কিছু তো সুবিধা হবেই তো, সব দিনই লাগে। অনেক সুবিধা হবে, আমার তো, আমি সুগার পেশেন্ট, আমার তো সুবিধা হবেই, অনেক সুবিধা হবে। আমার বউ প্রেশার আছে প্রচুর, ওরও মানে কম হবে অনেক ওষুধ। মার্কেট যেরকম আগের থেকে কিছু কম করলেই বেটার আছে পার্সেন্টেজ ওয়াইজ। ওষুধটা এখন নিত্যদিন লাগে আপনাদের? নিশ্চয়ই। আমিও প্রেসারে ওষুধ খাই, নার্ভের ওষুধ খাই, তারপরে ক্যালসিয়াম, ভিটামিন সবই তো চলে আমার। কতটা সুবিধা পাবো না কিনলে তো বুঝতে পারবো না, নিশ্চয়ই না, কিনলে তাহলে বুঝতে পারবো। আমি তো কিনি নিয়ে